আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তী সরকার। ২৬ দলের সাথে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা। দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয় ইসলামী দলগুলোর প্রস্তাব। আগামীতে কারা সরকার গঠন করবে তা জনগণই ঠিক করবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। স্বৈরাচার হাসিনার পতন দীর্ঘ আন্দোলনের বিজয়। সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দল জনগণের সেবক বললেন জামায়াতের আমির। চর দখলের মতোই শিক্ষা প্রতিষ্ঠান দখল হচ্ছে, শিক্ষার্থীদের ব্যবহার করছেন কিছু শিক্ষক। ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ শিক্ষা উপদেষ্টার। এবং বঞ্চিতদের পাশাপাশি সচিবালয়ে পদোন্নতি পাচ্ছেন দুর্নীতিগ্রস্তরাও। প্রশাসনে ফের বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলে জানান তার প্রেস সচিব শফিকুল আলম। বিকাল থেকে ইসলামী ৭টি সহ ২৬টি রাজনৈতিক দলের নেতাদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ও নতুনভাবে ঢেলে সাজানোর প্রস্তাব দেন দলগুলোর নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাঁধে ন্যস্ত হয় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব। আগামীতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে খেলাফত মজলিস ও হেফাজতে ইসলাম সহ ৭টি ইসলামী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এতে বিগত সরকারের আমলে শাপলা চত্বর এবং পিলখানা সহ সকল হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার দাবি করেন তারা। দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। ভারতের সঙ্গে পানির ব্যবস্থা করা দরকার, আর ভারতের সঙ্গে হাসিনা সরকার যে চুক্তিগুলো করেছে এগুলো পুনর্মূল্যায়ন করে যেগুলো দেশ বিরোধী এগুলো বাতিল করতে হবে। একটা কাঙ্ক্ষিত নির্বাচন, সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন তারা উপহার দেবে এবং সকল দলের সমান সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এটা আমরা আশা করছি। পরে বাংলাদেশ জাসদ, 12 দলীয় জোট, এলডিপি, গণফোরাম ও জাতীয় পার্টির সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। এ সময় এলডিপির পক্ষ থেকে ৮৩টি এবং জাতীয় পার্টির পক্ষ থেকে ২১টি প্রস্তাবনা তুলে ধরা হয়। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন। সমস্ত থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো অনতিবিলম্বে অভিযান করে উদ্ধারের জন্য আমরা বলেছি। দেশের সাথে কাজ করতে গিয়ে, সংসার করতে গিয়ে যেটুকু সময় প্রয়োজন সেইটুকু সময় ওনারা হিসাব করে পরে মানে কবে কোনটা করবেন, পর্যায়ক্রমে নির্বাচনটা কবে হবে সেটার বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত দিবেন। মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং বিশেষ সহকারী। তারা জানান সংবিধান সংশোধন না পুনর্লিখন হবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মতামত শুনেছেন ডক্টর ইউনূস। সংকট নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই বিভিন্ন সমস্যার সমাধানে উনি সচেষ্ট আছেন এবং উনি খুব দ্রুতই এগুলো সামলে নেবেন। তবে শনিবারের মতবিনিময়ে বিএনপি ও জামাতের সঙ্গে কোনো বৈঠক হয়নি। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে কারা সরকার গঠন করবে তা জনগণই ঠিক করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘদিনের আন্দোলনের বিজয়। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, পরাজিত স্বৈরাচার নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দলের সুনাম কেউ যেন বিনষ্ট না করতে পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ সরকার যাতে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে সে সময় দেয়া হবে বলেও জানান তিনি। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। কুমিল্লার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বিএনপি ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাই উপজেলায় সমাবেশে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার জন্য অপপ্রচার চলছে। চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ এনে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে দাবি করে ফখরুল বলেন, চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আলোচনা করে সবাই যা চায় সেভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। দ্রুততার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। আমরা যদি লিখতে যাই। এদিকে নয়াপল্টনে সাম্প্রতিক আন্দোলনে দলের নিহত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভাজনের কথা বলে আওয়ামী লীগের দোসররা ঐক্য নষ্টের ষড়যন্ত্র করছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, দুর্গম এলাকার মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রাজনৈতিক দল দেশের মালিক নয়, তারা জনগণের সেবক বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সেগুনবাগিচায় সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, গত 15 বছর পর দেশের মানুষ ও গণমাধ্যমগুলো এখন মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট। সেগুনবাগিচার এই কচিকাচার মিলনায়তনে মুক্ত ও স্বাধীনভাবে কথা বলার জন্য কবি, লেখক ও শিল্পীরা আয়োজন করেন এ সমাবেশ। অনুষ্ঠানের আলোচকরা জানান, এর আগে কেউ স্বাধীনভাবে কথা বলতে চাইলে স্বৈরাচারী সরকার তাদের গুম করে ফেলত। তবে পট পরিবর্তনের পর সে পরিস্থিতি বদলেছে। এখন মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে দেশের মানুষ। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন, কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন, তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। সমাবেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের কিছু দুষ্টু মানুষ নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কুকর্ম করেছে, যার খেসারত দিতে হয়েছে নিরীহ জনগণকে। একটা জাতি আর কতবার পথ হারাবে? সম্প্রতি আন্দোলনে কম বেশি হাজার খানেক যোদ্ধা অন্যায় সত্যের বিরুদ্ধে, বৈষম্য এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি। বিভাজন আমরা চাই না। এরা কোনো দলের নাম অথবা যশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি। দেশের সুশাসনের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির। যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন,
তারাও তো বিগত বৎসরগুলোতে তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না। ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাতও মুক্ত হয়েছে, মুখের থালাও খুলেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি নাগরিক যেন তার ন্যায্য অধিকার পায় সে বিষয়েও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চর দখলের মতোই শিক্ষা প্রতিষ্ঠান দখল হচ্ছে, এতে কোনো কোনো শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করছেন। এটি লজ্জার, অনভিপ্রেত এবং ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমের সাথে মতবিনিময়ে শিক্ষা উপদেষ্টা জানান, কোনো শিক্ষাক্রম বাতিল হচ্ছে না, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে। শারফুল আলমের রিপোর্ট। স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে শুরু হয়েছে নানামুখী অধিকার আদায়ের আন্দোলন। এরই অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে নানা কর্মসূচি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগ চেয়ে এখনো চলছে আন্দোলন। স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানেই এমন কর্মসূচি থেকে অসম্মানজনকভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের। এমনকি কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটছে। এ নিয়ে হুঁশিয়ারি দেন শিক্ষা উপদেষ্টা। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের চর দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন, যেটা খুবই দুঃখজনক, খুবই অনভিপ্রেত একটা বিষয়। কোনো কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধও। প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপদেষ্টা জানান, উপাচার্য নেই 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে। বহু বছর ধরে মেধার মূল্যায়ন হয়নি জানিয়ে তিনি বলেন, এখন যোগ্যদের নিয়োগ দেওয়া হবে। বর্তমান শিক্ষাক্রম বাস্তবসম্মত নয় জানিয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সর্বসম্মতিক্রমে শিক্ষাক্রম মূল্যায়ন ও পরীক্ষা করা হবে। শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি, আরেকটা শিক্ষাক্রমকে গ্রহণ করছি তা না। এটা হলো এখন আমাদের সময় নাই, সেজন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি। সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলাকে সংশোধন করার চেষ্টা করব। নতুন পাঠ্যপুস্তক যেখানে আসার দরকার সেখানে আসছে, অনেকগুলো আগের পাঠ্যপুস্তকই চলছে। নতুন যেখানে আসার কথা সেখানে আর আসছে না। কিন্তু আমাদের মূল্যায়ন পদ্ধতি, সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে বাংলাদেশের উপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। খুবই অনভিপ্রেত একটা বিষয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদায়ন করা হয়েছে পদের দ্বিগুণেরও বেশি। বঞ্চিতদের পাশাপাশি পদোন্নতি দেওয়া হয়েছে দুর্নীতিগ্রস্তদেরও। এতে প্রশাসন মাথা ভারী হয়ে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বন্ধে স্বাধীন কমিশন গঠনের পরামর্শ তাদের। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। গত 16 বছর অনেকটা থমকে ছিলেন কাজের কবিরাজরা, তবে পদ বাগিয়েছেন দলবাজরা। হঠাৎ সরকার পরিবর্তনে পাল্টেছে দৃশ্যপট। বঞ্চিতদের আন্দোলনের প্রেক্ষিতে দেয়া হয়েছে গণপদোন্নতি। ফলে উল্টো পিরামিড আকৃতি ধারণ করেছে প্রশাসন। সচিবের পদ রয়েছে 69, পদায়ন করা হয়েছে 72 জনকে। 142 অতিরিক্ত সচিব পদের বিপরীতে আছেন 524 জন। যুগ্ম সচিব পদ 332, আছেন 886 জন। 998 উপসচিব পদে পদায়ন করা হয়েছে 1591 জনকে। উল্টো চিত্র নিচের দিকে। সিনিয়র সহকারী সচিবের 2975 পদের বিপরীতে কর্মরত 1217 জন। সহকারী সচিবের 1217 পদে পদায়ন করা হয়েছে
1393 জনকে। আগে থেকে মাথা ভারী প্রশাসনে নতুন করে গণপদোন্নতি বোঝা বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা ভিকটিমাইজ হয়েছে, যারা সাপ্রেসড হয়েছে, তারা বৈষম্যের শিকার হয়েছে, এটা বিবেচনা করা এবং তাদের সার্ভিস রেকর্ডটা দেখা দরকার। তারা কি ওইখানে করাপশনে ইনভলভ হয়েছে, ইভেন নারী ঘটিত এই সমস্ত অনেক জিনিস করছে। এই ব্যাপারে আমার মনে হয় খুব শক্ত ভূমিকা রাখা উচিত। গণপদোন্নতি সবসময় আপনাকে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। বিভিন্ন জায়গায় যে চাপের ঘটনা ঘটছে, মিছিল করা হচ্ছে, কাউকে ঘরে আটকে রাখা হচ্ছে, কাউকে জোর করে পদ থেকে বাধ্য করা হচ্ছে, এগুলো অনুচিত, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। তারা বলছেন উচ্চ পদে উচ্চ বেতনে জনগণের টাকার অপচয় হচ্ছে, গতি কমছে প্রশাসনিক কাজে। ভবিষ্যতে এসব বন্ধে আলাদা কমিশন গঠনের পরামর্শ তাদের। রাজস্ব বাজেটে একটা চাপ হবে, যখন আপনি অনেক মানুষকে পদোন্নতি দেবেন তখন তো তাদের গ্রেড চেঞ্জ হয়ে যাবে, তারা বেতন বেশি পাবেন, তারা পেনশন বেশি পাবেন। কিন্তু ওই যে একটা অন্যায়কে শুধরানোর জন্য তো এসব করা হচ্ছে, সেই অন্যায়টা না করলে হয়তো এই চাপটা আসতো না। প্রশাসনে যখন পার্টিজান হয়ে যায় তখন দেশটা আসলে খুব খারাপ অবস্থায় যায়। এই প্রশাসনকে আপনি প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে, দরকার হলে একটা ফার্দার প্রশাসনিক কমিশন করা হোক। কাজের গতি বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দুদকসহ দুর্নীতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এসবের সংস্কার আনার দাবি জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এসব প্রতিষ্ঠানে দলীয়করণ করে অকার্যকর করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আর যারা দুদককে নখদন্তহীন করে রেখেছিল তাদের বিচারের দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলার ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। এফডিসিতে প্রাতিষ্ঠানিক নজরদারি অপেক্ষা ব্যক্তি সচেতনতায় দুর্নীতি প্রতিরোধ করতে পারে শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দল হিসাবে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আপনি জানতেন না ওখানে দুর্নীতি হচ্ছে, তাহলে আপনি দুর্নীতি দমন করতে পারতেন না? ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে ছায়া সংসদের মূল্যায়ন পর্বে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে কথা বলার স্বাধীনতা রুদ্ধ করার চেষ্টা করেছিল বিগত সরকার, অকার্যকর করে রেখেছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও। গোয়েন্দা সংস্থা নামক যে প্রতিষ্ঠানগুলো আছে, একাধিক প্রতিষ্ঠান, সেগুলোকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করা থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা, এগুলো অপরাধে রূপান্তর করা হয়েছিল। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্নীতি দূর করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। দুর্নীতি বাংলাদেশে একটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। এই ক্যান্সার অপসারণের প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার তারা শুরু করেছে, কিন্তু এই ক্যান্সার অপসারণ প্রক্রিয়া যে কত দূর হবে, কতদিন লাগবে, সেটি কিন্তু এখন আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। দুর্নীতি দমন কমিশন দেখা গেছে যে বিরোধী রাজনৈতিক মতের দলের লোকদেরকে নিষ্পেষিত করবার জন্য তাদেরকে দুদকের বারান্দায়, কোর্টের বারান্দায় তাদেরকে বারবার নিয়ে হাজির করেছে, অথচ প্রকৃতি অপরাধীদেরকে, যাদের অপরাধের কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই স্বৈরাচার সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর, সেই প্রকৃত অপরাধীদেরকে একটাবারও কিন্তু দুর্নীতির কাঠগড়ায় আমরা এই দুদকে গিয়ে দাঁড়াতে দেখিনি। আয় বৈষম্য দূর করে মানুষের সমান অধিকার নিশ্চিতের তাগিদ দেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আইনি কাঠামোর মধ্যে থেকেই পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। কামার কুমার, কৃষক, রিক্সা চালক, ঠেলাগাড়ি, আমাদের এই প্রান্তিক মানুষগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে দুর্নীতি মুক্ত করে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে এখন যেরকম অবস্থা চলছে, আয় বৈষম্য যেভাবে চলছে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি যেভাবে চলছে, যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যে বিজয় অর্জন করেছে, সেই বিজয়কে আমরা ধরে রাখতে পারবো না। জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন, সেটির সহায়তায় যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে তাদের সাথে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
একই ব্যক্তি যাতে দল ও সরকার প্রধান হতে না পারে সে বিষয়ে সাংবিধানিকভাবে ব্যবস্থা থাকা দরকার বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। রাজধানীতে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান সংশোধন বা পুনর্লিখন বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে সংলাপের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর 20 অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজন করে ধারাবাহিক সংলাপের। এতে অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, বিগত বিভিন্ন শাসন আমলে সংবিধানের আড়ালে একনায়কতন্ত্রের সুযোগ করে দেওয়া হয়েছে। তবে সংবিধান নতুন করে লেখা হলে এর স্থায়িত্ব কতটুকু টেকসই হবে তা ভাবার বিষয় বলেও মত দেন কেউ কেউ। ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে একই ব্যক্তি যেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে সরকার, দল, এমনকি রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার অধীশ্বর হয়ে পড়েন, যে কারণে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি এবং শেষ পর্যন্ত ব্যক্তি কেন্দ্রিক একটি স্বৈরতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল। ধ্বংস করা অনেক সহজ, কিছু নতুন করে গঠন করা অনেক কঠিন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। এ সময় আইন বিশ্লেষকরা জানান, বর্তমানে সংবিধান সংশোধনের উপায় সীমিত। সংবিধানের 116 ধারা বহাল রেখে বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখা যাবে না। প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ আওয়ার ইন্টারিম কনস্টিটিউশন। যদি ওটা ঠিক না থাকে তাহলে সংবিধান ঠিক থাকে না। আমরা একটা নির্বাচন দিয়ে পার্লামেন্ট বানিয়ে সেখানে আবার আমার কনস্টিটিউশনটাকে নতুন করে আমাদের পছন্দ মতন করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। পলিটিক্যাল পার্টিস গুলোকে এনগেজ করতে হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি, অন্যান্য পলিটিক্যাল পার্টিস নাম না বলি ওই দলগুলোরও নিজেদের আদর্শিক রাজনৈতিক অবস্থানকে পুনর্গঠনের দরকার আছে পিপলস উইলের জায়গা থেকে। সংস্কারে সবার প্রতিনিধিত্ব থাকার পাশাপাশি ভিন্ন মতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা। এটা একটা চলমান প্রক্রিয়া। আজকের এই আলোচনায় আমরা কোনো সিদ্ধান্ত দিচ্ছি না এবং সেই সিদ্ধান্ত যে সরকার বা জনগণের উপরে বাইন্ডিং তা নয়, আমরা আলোচনা করছি। বর্তমান সংবিধান দিয়ে কোনো গণতান্ত্রিক দেশ চলতে পারে না উল্লেখ করে সংবিধান নিয়ে নতুন করে ভাবার এখনই সময় বলে জানান বিশেষজ্ঞরা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। প্রতি লিটার ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা কমানো হয়েছে। রাত 12টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনের আগে তিনি সাংবাদিকদের একথা জানান। জ্বালানি উপদেষ্টা আরও জানান, ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও এখনো পানির নিচে কুমিল্লার মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম। রাস্তাঘাটও ডুবে রয়েছে পানিতে। ফলে চলাচলের জন্য এখনো নৌকায় একমাত্র সম্বল সরসপুর, লক্ষণপুর সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের। এতে রোগীদের হাসপাতালে নিতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। খাদ্য সহায়তা পৌঁছাতেও বেগ পোহাতে হচ্ছে। এদিকে এ এলাকায় শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। মনোহরগঞ্জের বন্যা দুর্গত এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। সবশেষ 17 আগস্ট ভাত রান্না করে খেয়েছিলেন মমতাজ বেগম। রাত শেষ না হতেই দেখেন ঘরে হাঁটু সমান পানি। তারপর থেকে যে যা সাহায্য দেয় তা খেয়ে দিন যায় তার পরিবারের। 17 তারিখে বিকেলে ভাত রান্না করছি, 18 তারিখে মাগরিব নামাজের পরে পানি ঢুকতে ঢুকতে অনেক হয়ে গেছে। শুকনা খাবার খাইতে খাইতে তো এক পর্যায়ে আমার বাচ্চার বমি হয়ে গেছে। আমার মনে চাইছে আমার শরমে কই না কারে কমু, আমার কটা ভাত দাও। পরে ওই একদিন দুপুরে ভাত করা আনছে, পরের দিন আবার রাত্রে ভাত করা আনছে। সাপ জোকের ভয়ে বাড়িতে থাকা মুশকিল হয়ে পড়েছে দিনমজুর ওহিদুল্লাহর। অসুস্থ স্ত্রী আর ছেলেদের নিয়ে ঘোর বিপাকে রয়েছেন তিনি। সাপ ঢুকে, জোক ঢুকে, জীবাণু
জীবজন্তু ঢুকে তো ঢুকের মধ্যে আসি আর কি। পানিতে ডুবে থাকায় সরসপুর লক্ষণপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তায় 2 সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ। এখন নৌকাই একমাত্র বাহন। দৈনন্দিন চলাফেরা এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। রাস্তা পানি দিয়ে চলাফেরা করতে পারতেছেন, নৌকা দিয়ে করতেছে। বাজারে যাইবার মতন কোনো অবস্থান নাই। এখন নৌকা দিয়ে আমরা সবকিছু করতে হয়, নৌকাও পাওয়া যায় না, নৌকাও এখন পাওয়া যাইতেছে না, এরকম অবস্থা। আমরা লোকাল লাইন নামাজ পড়তে পারি না, মসজিদে যাইতে পারি না। মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছালেও শিশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। নবজাতকরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। শিশু খাবার কেউ দেয় না, অসুস্থতা আছে। একদিনকে ডাক্তারের কাছে নিয়েছি, এই নৌকা দিয়ে নিয়েছিলাম অনেক কষ্টতে। লক্ষণপুর যায়, তারপর 10 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে গেছি, তারপর রাস্তায় পানি ছিল। আমাদের এলাকা আমরা এমন কোনো আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে। তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। শিশু খাদ্যের পাশাপাশি চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্প প্রয়োজন এসব এলাকার বানভাসী মানুষের। দীর্ঘদিন যাবৎ অনেকটা বিষাক্ত সাপ এবং পোকামাকড়ের সাথে বসবাস করছেন মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষগুলো। ক্ষুধা এবং চরম স্বাস্থ্য ঝুঁকির সাথে লড়াই করা এসব মানুষের এখন একটাই ভাবনা, কবে কাটবে এই দুর্গতি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, কুমিল্লা। আওয়ামী দুঃশাসনের সময় সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেভাবে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, সেসব প্রতিটি ঘটনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান। এ সময় অ্যানি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জনগণের মুক্তি দলের রাজনীতির প্রধান লক্ষ্য। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে বলেও এ সময় উল্লেখ করেন অ্যানি। যারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না, আমরা সরাসরি এটার প্রতিশোধ গ্রহণ করব না। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সকল বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে বিজিএমইএতে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। তাদের দাবি, বর্তমান পরিচালনা কমিটির বেশিরভাগ সদস্য রাজনৈতিক লেজুর বৃত্তি করেছেন। তারা বিজিএমইএকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থে নিজেদের ক্ষমতাবান করেছেন। এতে ক্ষতির পাশাপাশি সাধারণ ব্যবসায়ীরা বিজিএমইএ কর্মকাণ্ডে অবদান রাখতে পারেননি বলে অভিযোগ জানিয়েছেন সদস্যরা। রাজধানী একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএর পাশাপাশি বিজিএমইএ ইউনিভার্সিটি পর্ষদও ভেঙে দেওয়ার দাবি তোলা হয়। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দলীয় প্রভাবমুক্ত 20 সদস্যের অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ড গঠন সহ 7 দফা দাবি জানান সাধারণ সদস্যরা। এবারে পার্টেক্স খেলার খবর। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে 264 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকদের 274 রানে অল আউট করে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 10 রান সংগ্রহ করেন সাদমান জাকিরের উদ্বোধনী জুটি। এর আগে বাংলাদেশের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিনের শুরুটা পাকিস্তানের হলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ধসে পড়তে থাকে তাদের ব্যাটিং লাইন আপ। তবে অন্তত 4টি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। তারপরও 274 রানে অল আউট পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ 58 রান করেন ওপেনার সাইম আইয়ুব। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ 5টি আর তাসকিন আহমেদ 3টি করে উইকেট তুলে নেন। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নেবে না অন্তর্বর্তী সরকার। 26 দলের সাথে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা। 2 বারের বেশি প্রধানমন্ত্রিত্ব নয় ইসলামী দলগুলোর প্রস্তাব। আগামীতে কারা সরকার গঠন করবে তা জনগণই ঠিক করবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। স্বৈরাচার হাসিনার পতন দীর্ঘ আন্দোলনের বিজয়।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক দল জনগণের সেবক বললেন জামায়াতের আমির। চর দখলের মতোই শিক্ষা প্রতিষ্ঠান দখল হচ্ছে, শিক্ষার্থীদের ব্যবহার করছেন কিছু শিক্ষক। ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ শিক্ষা উপদেষ্টার। এবং বঞ্চিতদের পাশাপাশি সচিবালয়ে পদোন্নতি পাচ্ছেন দুর্নীতিগ্রস্তরাও। প্রশাসনে ফের বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।